কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। আজকে আমরা আবার ঝন্টুদার কাছে এসেছি। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। ঝন্টুদা, আমাদের একটু বলুন, ঠাকুর তো বলেছেন যে দেহবিনা যন্ত্র বাজাও। এই দেহবিনা যন্ত্র বাজানো হলে পরে কি হতে পারে, বা এই দেহবিনা যন্ত্র কিভাবে বাজাবো, সেইটা একটু আমাদের একটু বুঝিয়ে বলুন। রাম নারায়ণ রাম। দেহবিনা যন্ত্র বাজানোর প্রসেস আছে। দেহবিনা যন্ত্রে 7টা দ্বার আছে। এই সপ্ত সুরে বাধা আছে। এই সপ্ত সুরে বাধা এই দ্বারটা মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। এই 7টা দ্বার একই সুরে বাধা। একটা বাজলে বেজে ওঠে বহু বাজনা, অর্থাৎ একটা যে কোনো একটাতে টঙ্কার পড়লেই অন্যটাও বেজে ওঠে। সবকটা একই সুরে বাধা। এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরে যে বাধা, এই মূলাধারে মূল গ্রন্থিতে আছে সেই 2.5 প্যাচ দিয়ে সর্প, সে মাথা নিচের দিক দিয়ে। তাই টঙ্কার দেওয়া মানে নাম, জপ, তত্ত্ব ভিতরে যত বেশি এগোবে তত বেশি এই সুর তখন সে শুনতে পায় এবং সে উপরের দিকে উঠতে থাকে। মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, মণিপুর থেকে অনাহত, অনাহত থেকে বিশুদ্ধ, বিশুদ্ধ থেকে আজ্ঞা, আজ্ঞা থেকে সহস্রার। এই সহস্রার ধারায় সহস্র ফনা বিস্তার করে সে শুনতে চায় সেই সুর, যে সুরে তাকে ডেকে তোলা হলো, যে নাদধ্বনি বলা হয়, সেই নাদধ্বনি। সেই নাদধ্বনি একমাত্র সুরেই আছে। তাই দেহবিনা যন্ত্র না বাজলে এটা হয় না। তো এটা কীভাবে বাজাতে হবে? এইটা বাজানোর সব থেকে বড় প্রসেস হচ্ছে নাম, জপ, তত্ত্ব এবং বসে গুরুকে নিয়ে আলোচনা করা। যত বেশি আলোচনা করবে তত বেশি এটা তোমার মন খুলে যাবে এবং দরজাও খুলে যেতে থাকবে। তখন তুমি প্রকাশিত হতে থাকবে, বিকশিত হতে থাকবে এই অবস্থার ভিতর দিয়ে। এবার ধরো মূলাধারে তুমি তো, আমাদের তো ডাকার কোনো দরকার নেই, তার কারণ ঠাকুর আমাদের মূলাধারে দীক্ষা দেননি। ঠাকুর আমাদের দীক্ষা দিয়েছেন সহস্রারে তুলে। এই সহস্রারে তুলে দীক্ষা দিয়েছেন বলে আমরা আজ্ঞাচক্রে সেই মূল গ্রন্থি অর্থাৎ ত্রিবেণী সঙ্গম, এই পিছনে মাথার পিছনে যে গর্তটা আছে সেই গর্তটার ভিতরে ত্রিবেণী সঙ্গম, ওইটা সামনে আসবে আজ্ঞাচক্র। হ্যাঁ, 2 ভুরুর মাঝখানে আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্র মিলিত হলে জ্ঞানচক্ষু, এখানে জ্ঞানচক্ষু বাস। জ্ঞানচক্ষু খুলে তখন এই সহস্রধারে, সহস্রধারায় ফনা বিস্তার করে সেই সুর বাজলে তখন অটোমেটিক বাজতে থাকবে। এইবার তোমাকে সব থেকে বুঝতে হবে কিভাবে আমি এই সুর বাজিয়ে আমি সেই সুর আনবো। কি করে আনবে? সেই সুর আনতে গেলে, বাজাতে গেলে তোমাকে ধ্বনিত হতে হবে। ধ্বনি সব আগে তোমাকে জানতে হবে সেই ধ্বনি কিভাবে, শব্দ, বস্তু, এর কমিউনিকেশনটা জানতে হবে, জীব জগতের কমিউনিকেশনটা জানতে হবে। এটা অনেক বড় কথা।
শুধু বাজালেই হবে না, কি করে বাজাবে? তুমি যে বাজাবে, কি দিয়ে বাজাবে? বাজালে কি হয়, কি এমন সুর হয়, সেই সুরটা কি, সেই সুরটা তোমাকে কি করে তুমি পাবে, দখল পাবে কি করে? সেই সুরটা দখল করতে গেলে পরে সেই ধ্বনিটা হচ্ছে নূপুরের ধ্বনি। বহুদূর দূরে যখন কোনো নূপুর বাজিয়ে, দেখো না সিনেমা টিনেমাতে, দেখো না নূপুর বাজিয়ে যদি গভীর রাত্রে কেউ যায়, অর্থাৎ চলে যাচ্ছে কোনো মহিলা নূপুর পায়ে, তার যে ঝংকার, তার যে ধ্বনি, সেই ধ্বনিটা শুনতে কেমন লাগে? এটা হচ্ছে নূপুরের ধ্বনি। তাহলে সেই ধ্বনিটা পেতে গেলে তোমাকে এই সুরটা বাজাতে হবে। সুরটা বাজাতে গেলে তোমার ভিতরে ওই সুরটা কিন্তু বাজছে, এইখানেই সব থেকে বড় প্রশ্ন। সুরটা তোমার বাজছে, সুরটা বাজতে বাজতে এই সুর আর এই যেটা নাদধ্বনি, সেই সুর এক সুর। এই সুরটা বাজছে বলেই ওই সুরটাকে ধরবার জন্যেই এই সুরটা বাজছে। আবার এই নাদধ্বনি তোমার কানের পাশ দিয়ে প্রতিনিয়ত বেজে চলেছে প্রতিটি জীবের, যাতে করে ওই সুরটা বের করে নিয়ে একসঙ্গে একভাবে মিশে যেতে পারে। তাই সেই নাদধ্বনিতে যদি ধ্বনিত হও, তাহলে তোমাকে সুরই টেনে নিয়ে যাবে। তখন আর তোমাকে সুর আলাদা করে দেখতে হবে না, তখন সহস্রধারে সহস্রকণায় তোমার বিস্তার করে এমনিই বাজবে, তোমাকে বাজাতে হবে না। এইভাবে এক দুই করতে 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 সেই সহস্রধার এবং আজ্ঞা চক্র খুলে যাবে। খুলে গেলেই তোমার সেই নূপুরের ধ্বনি ধ্বনিত হতে থাকবে। সেই ধ্বনিতে কি আছে? এই বিশ্বের সুর, ইউনিভার্সের সুর, নাদধ্বনি, যেটা মেঘে মেঘে ঘর্ষণে যে ধ্বনিটা হয়, সেই ধ্বনি। সেই ধ্বনিটা কি করে তা কনসেন্ট্রেট হয়, এইটা তোমাকে জানতে হবে। ধ্বনি যে বস্তু, বস্তুই যে ধ্বনি, আবার ধ্বনি যে জীব, জীব যে ধ্বনি, এ সম্বন্ধে তোমাকে অনেকটা জানতে হবে। অনেকটা জানতে হবে কি করে বস্তু জগৎ থেকে কি করে ধ্বনি হয়, ধ্বনি জগৎ থেকে কি করে বস্তু হয়, আবার বস্তু জগৎ থেকে কি করে জীব জগৎ হয়, জীব জগৎ থেকে কি করে বস্তু জগৎ হয়। এ অনেক বড় কাহিনী। সেই জন্যে এই তত্ত্বের ভিতরে নিজেকে কি করে বাজাবে, সেই বাজাতে বাজাতে গেলে অটোমেটিক এই সুরটা এসে যায়। এই সুরটা আসার জন্যে আলাদা কাউকে ধরতে হয় না, গুরুর কথাই মতন চললে পরে আর নিজে নিজে যদি ঠিক সেই গুরুকণ্ঠের নামের ধ্বনিতে ধ্বনি দাও, তাহলে খুব তাড়াতাড়ি কাজ হয়। গুরুকণ্ঠের নামেতে যদি তুমি দোয়ারকে দিয়ে নাম করো, বা তুমি গভীর রাত্রে গুরুকণ্ঠের নাম স্লোলি বাজায় যদি শোনো, তাতে যদি তুমি একাগ্র চিত্তে শুনতে থাকো, তাতেও খুব দ্রুত গতিতে কাজ হয়। এবং জপ তো আছে, তার সাথে জপও করবে। এইভাবে এগোলে কাউকে ডেকে বলতে হয় না যে আমাকে এইটা জানিয়ে দাও, ওই নামই তোমাকে জানিয়ে দেবে, ওই সুরই তোমাকে বুঝিয়ে দেবে, ওই উপলব্ধিতে তোমাকে আসতে হবে। তাই নাম এবং জপ, এই যে ধ্বনি, এই ধ্বনি কি করে বস্তু হয়, ধ্বনি কি করে বস্তু হয়, এই সম্বন্ধে যেতে গেলে বস্তু শব্দই ধ্বনি, ধ্বনি বস্তু, বস্তুই শব্দ। হ্যাঁ, আবার বস্তুই জীব, জীবই বস্তু। কোনটা যে আগে কোনটা যে পরে, এইটা কিন্তু বোঝা খুব মুশকিল। এটা বুঝতে যেও না, তাহলে পরে আরও বড় হয়ে যাবে। তাই ঘটনা হচ্ছে, যে জিনিস তোমাকে বলা হচ্ছে যে ধ্বনিটা কি করে হয়, এই ধ্বনি কি করে কনসেন্ট্রেট হয়ে বস্তু জগতে মিশে যায়, এই ধ্বনি হচ্ছে অতিবাহিত। দেখবা তার প্রমাণ হচ্ছে প্রতিটি বস্তুর ভিতর দিয়ে তুমি সংঘাতে একটা করে শব্দ হয়, সেই শব্দতে প্রকাশ করে দেয় তার অস্তিত্বটুকুনো। এই অস্তিত্বটুকুনো কিভাবে বুঝবা? যেমন মাটিতে একটা লাঠি দিয়ে বাড়ি দিবা, দেখবা একরকম শব্দ হয়। একটা লোহার রড দিয়ে মাটিতে বাড়ি দিবা, দেখবা আর এক রকম শব্দ হয়। আবার সেই শব্দ সঞ্চারিত অবস্থায়, সঞ্চালন গতিতে সঞ্চালিত হলে পরে তাকে দুই ভাগ হয়ে যায়, সে লোহা এবং মাটি, কাঠি এবং মাটি। তাহলে এইভাবে, তাহলে তার থেকে শব্দ সঞ্চারিত, অর্থাৎ শব্দ এখানে পুঞ্জীভূত ছিল,
সেই শব্দ পুঞ্জীভূত ছিল বলেই শব্দটা বাড়ি দেওয়ার সাথে সাথে তোমার বস্তু হয়ে গেল, মানে প্রকাশ হয়ে গেল। আবার দেখবা কোথাও কোনো শব্দ নেই, এই যে হাতে তালি দিলাম, এই হাতে তালি দেওয়ার সাথে সাথে একটা শব্দ বেরোলো। তাহলে এই যে শব্দটা বেরোলো হাতে তালি দিয়ে, এই শব্দটা হাতের মধ্যে ছিল তো, এইটা তোমাকে বুঝে নিতে হবে। এই বুঝটা যদি এসে যায় তাহলে তোমার খুব সহজ হয়ে যাবে এই ধ্বনিটা বুঝবার জন্যে। তার কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধ্বনির উপরেই নির্ভর করে চলছে। ধ্বনি সব কিছু, ধ্বনি সব সুর, ধ্বনি শব্দ, ধ্বনি বুঝ, ধ্বনি জীব, ধ্বনি বস্তু, সব কিছু ধ্বনি। এই ধ্বনিতে যে ধ্বনিত হয়ে বস্তু জগৎ এবং জীব জগতের যে জন্ম হচ্ছে, তারা কিভাবে জন্ম হচ্ছে এই জায়গায় তোমার যাওয়ার প্রয়োজন নেই। হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা সামনে আছে সেটা নিয়ে দৌড়াও। খুঁজে বের করতে গেলে পরে বিপদে পড়ে যাবে। তার কারণ এক একটা সমস্যার সম্মুখীন হবে, সেই সমস্যা মেটাতে মেটাতে তুমি আরও বহু সমস্যা এসে যাবে। এইভাবে সুরকে সুরারোপিত করে দেখো, বাঁশির সুর যেমন, একটা বাঁশি বাজলে পরে ফু দিচ্ছ, সেটা তুমি আঙ্গুল দিয়ে সেই বাঁশির ওঠানামা করে তাকে সুর সুমধুর তৈরি হচ্ছে। সেই শব্দগুলোও ঠিক সেই রকম। শব্দ সঞ্চারিত অবস্থায় গতির ভিতর দিয়ে প্রমাণিত হয়ে সে নিজেকে নিজে নিয়ে যাচ্ছে বলে এই ফাঁকা গতিবিধি। এই ফাঁকাটা হচ্ছে শূন্য। শূন্যেই সবার বাড়িঘর, শূন্যেই সব কিছু, শূন্যেই সব রয়েছে। তা কিভাবে কনসেন্ট্রেট হয়ে শূন্যতে রয়েছে? শব্দর ভিতর দিয়ে, সমস্ত বস্তু শব্দের ভিতর দিয়ে রয়েছে। তাই এই শব্দ যত যেভাবেই হোক না কেন, সেই শব্দই সমস্ত বস্তুর অস্তিত্বকে প্রকাশ করে দেয় ধ্বনি রূপে, ধ্বনি অবস্থাতে অবস্থাতে। এই ধ্বনি আবার ধ্বনির সংঘাতে সংঘাতে ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। আবার এই ধ্বনি আবার কনসেন্ট্রেট হয়ে বস্তু জগতে পরিণত হয়। এটার ভিতরে বেশি দূর যাওয়া যাবে না। বেশি দূর যেতে গেলে অনেক কঠিন অবস্থার সৃষ্টি হয়। সেই জন্যে যেটা পাওয়া যায়, যেটা সামনে আছে, সেইটাই ধ্বনিতে ভরা। এই ফাঁকাটা, ফাঁকাটা সবসময় ধ্বনিময়। ধ্বনিটা আছে ফাঁকাই ঘিরে, ফাঁকাই সব, ফাঁকাই বস্তু, ফাঁকাই ব্যক্তিবিশেষ। যখন এই বস্তু জগৎ আসলো, তার আগে এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্যে যে সৃষ্টি, এই সৃষ্টির চাওয়ার সাথে সাথে তার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হলো। সেই আলোড়নে আলোকিত হয়ে আলোতে আলোকিত হতে 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 সংগ্রাম হতে হতে প্রকাশ পেয়ে গেল। এই প্রকাশিতের যে অবস্থা, সেই অবস্থা হচ্ছে জল। সেই জল কিভাবে এলো শুনলে? এই জল থেকেই এই যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু এই জল থেকে। জল থেকেই হচ্ছে যে সূর্য, জল থেকেই হচ্ছে যে এই সূর্য, সূর্য থেকেই সংঘাত, সংঘাত থেকেই আবার মেঘের, সূর্যই আবার মেঘ তৈরি করলো। মেঘ তৈরি করে সেই মেঘ দিয়েই আসলো জল। সেই জলেই আবার হলো কি? আবার হলো মেঘের সঞ্চার। সেই মেঘেতে মেঘেতে সংঘর্ষ হলো, সংঘর্ষে হলো বাতাস। বাতাসে কি হলো? বাতাস কি করে হলো? সংঘর্ষে আলোর সৃষ্টি হলো। মেঘে মেঘে সংঘর্ষে কি হয়? আলোর সৃষ্টি হয়। জলের মধ্যে আলো আইলো কোত্থেকে? তাহলে তোমাকে বুঝতে হবে, তাহলে জলের মধ্যে আলো আছে, তাহলে যেই আলোটা বেরিয়ে এলো সে বিদ্যুৎটা আগে এলো। আগে আসাতে তোমরা মনে করলে ওতে বিদ্যুৎ বেরিয়েছে, না। সংঘাতটা প্রথম প্রকাশ হলো আলোটা, ইনস্পিরেশনটা নিয়ে আলোটা গতিশীল হলো। এই গতিশীল হয়ে সে এই শূন্যে হারিয়ে গেল, তখন বাতাসের জন্ম হয়ে গেল। তাহলে দেখো তো সিস্টেমে কীরকম, সে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে নেচার নিজেকে তৈরি করলো। এই আলো জল মাটি বাতাস মিশে এই পৃথিবীর
হ্যাঁ, সমস্ত গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়ে চলেছে। এই যে গ্রহ নক্ষত্র তোমরা বা আমরা কেউ কি জানি এর হদিশ তো আমরা কেউ জানি না, কোনোদিনই জানতে পারিনি, কোনোদিনই জানবার চেষ্টাও করিনি। হ্যাঁ, তাহলে এই বাতাস, আলো, জল, মাটি, বাতাস দিয়ে সমস্ত কিছু, যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু শুনতে পাচ্ছ, যা কিছু উপলব্ধি করতে পারছ, সব কিছু এই আলো, জল, মাটি, বাতাসে কমিউনিকেশনে এই তৈরি। তাই এই সুর, এটাও কিন্তু একটা সুর, একটা রিদিম। একটা রিদিমে যদি না চলে তাহলে কিন্তু সেই বস্তু সৃষ্টি হবে না। তা নাহলে পরে সংঘাতে সেই শব্দ নির্গত হবে না। সেই শব্দতে সুর আছে, রিদিম আছে, থট আছে, থিওরি আছে, সমস্ত কিছু তার ভিতরে আটকা। হ্যাঁ, সেই শব্দ একটা শব্দ দিয়েই প্রকাশ করে দেয় তার অস্তিত্বকে। এই আলো, জল, মাটি, বাতাস দিয়েই সমস্ত জীব জগৎ এবং বস্তু জগৎ, বুঝতে পেরেছ? এই আলো, জল, মাটি, বাতাসের কমিউনিকেশনে এটা নেচার থেকে হয় বলে আমাদের প্রয়োজন হয় না। সেই জন্যে জীবকুল বা বস্তু জগৎ কেউ কারোর অস্তিত্বকে নিয়ে টানাটানি করতে পারে না, বুঝতে পারে না তার অস্তিত্ব বা বস্তুর বস্তুত্ব, বুঝতে পেরেছ? এই জন্যেই আমাদের খুব বোঝার খুব অভাব, আমরা খুঁজি না তাই পাই না। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।